রাজা রামমোহন রায় রিমেম্বারেন্স সোসাইটির পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখবেন আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আপনারা যারা গতকাল আমাদের প্রথম পর্বে উপস্থিত থাকতে পারেননি, তারা আমাদের অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের এই সমগ্র অনুষ্ঠানের বিষয়বস্তু হলো রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা। এই আত্মীয় সভার অর্থ কী আমরা আবার শুনে নেব রিমেম্বারেন্স সোসাইটির সেক্রেটারি শ্রী প্রসূন গাঙ্গুলির কাছ থেকে। রাজা রামমোহন রায় রিমেম্বারেন্স সোসাইটির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই নমস্কার। অনুষ্ঠান যখন রামমোহন রায়ের আত্মীয় সভাকে নিয়ে, তখন আত্মীয় সভা সম্বন্ধে জানবার প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে। রামমোহন রায় তার জন্মস্থান হুগলি জেলার রাধানগর গ্রাম থেকে কলকাতার মানিকতলার কাছে এখনকার 113 নম্বর আচার্য প্রফুল্লচন্দ্র রোডের বাড়িতে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন 1815 সালে। তারপর তিনি সমাজ সংস্কারের দিকে মন দেন। সেই সময় তার শত্রুর সংখ্যা বেড়ে গেলেও ভালো বন্ধুর সংখ্যাও কম ছিল না। এই রকম সমভাবাপন্ন বন্ধুদের নিয়ে 1815 সালে তিনি একটি সভা স্থাপন করেন। তার নাম দেন আত্মীয় সভা। আসলে এটি ছিল একটি বন্ধু সম্মেলন। এখানে সর্বধর্মের এবং সর্বসম্প্রদায়ের মানুষের সমাবেশ হতো। সকলকে তিনি আত্মীয় বলে মনে করতেন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দ্বারকানাথ ঠাকুর, অন্নদাপ্রসাদ ব্যানার্জি, কালীশঙ্কর ঘোষাল, প্রসন্ন কুমার ঠাকুর, হরিহরানন্দ তীর্থস্বামী প্রমুখ উপস্থিত থাকতেন। সভা সপ্তাহে একদিন হতো এই বাড়িতে এবং অন্যান্য বাড়িতে। সম্মেলন হতো এখানে, আধ্যাত্মিক আলোচনা হতো, এছাড়াও অন্যান্য বিষয়ে মত বিনিময় হতো। সভাতে ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হতো এবং সভার শেষে রামমোহনের রচিত এবং অন্যান্যদের রচিত ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হতো। পরবর্তীকালে রামমোহন এই সঙ্গীতগুলির নাম দেন ব্রহ্মসঙ্গীত। এই আত্মীয় সভায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ হিসেবে প্রকাশ পায় 1828 সালের 20 আগস্ট বাংলার 6ই ভাদ্র। আমরাও আজকে এই অনুষ্ঠানকে রামমোহন রায়ের আত্মীয় সভার মান্যতা দেব। আমরা মনে করি আপনারা যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা প্রত্যেকে আমাদের আত্মীয়। বর্তমানে এই ভয়াবহ পরিস্থিতিতে আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং সমবেতভাবে উপাসনা মন্ত্রটি উচ্চারণ করি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्मयेधि रुद्रो यत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। অসৎ হইতে আমাকে সৎস্বরূপে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতি স্বরূপে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃত স্বরূপে লইয়া যাও। হে সব প্রকাশ, আমার নিকট প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাকে সর্বদা রক্ষা করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অসংখ্য ধন্যবাদ শ্রী প্রসূন গাঙ্গুলি আপনাকে। আমরা আবারও জানতে পারলাম আত্মীয় সভা মানে ছিল একটি বন্ধু সম্মেলন এবং সেখানে বিভিন্ন ধর্মের মানুষরা আসতেন আলাপ আলোচনা করতে। আমাদের আজকের এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানের প্রথম শিল্পী শ্রী শোভন আন্দালিব আহমেদ। শোভন পেশায় একজন অ্যাকাউন্টেন্ট, তাছাড়াও তিনি একজন প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পীও। আমরা আজকে শুনে নিই শোভনের কণ্ঠে একটি ব্রহ্মসঙ্গীত। গাও হে তাহার নাম
রচিত যার বিশ্বধাম, দয়ার যার নাহি বিরাম, ঝরে অবিরত ধারে। গাও হে তাহার নাম, জ্যোতি যার গগনে গগনে, কীর্তি ভাতি অতুল ভুবনে। প্রীতি যার পুষ্পিত বনে, কুসুমিত নবরাগে। গাও হে তাহার নাম, যার নাম পরশরতন। পাপী হৃদয় তাপহরণ, প্রসাদ যার শান্তিরূপ। ভকত হৃদয়ে জাগে, যার নাম পরশরতন। পাপী হৃদয় তাপহরণ, প্রসাদ যার শান্তিরূপ। ভকত হৃদয়ে জাগে, অন্তহীন নির্বিকার, মহিমা যার হয় অপার। অন্তহীন নির্বিকার, মহিমা যার হয় অপার। যার শক্তি বর্ণিবারে, বুদ্ধি বচন হারে। গাও হে তাহার নাম, রচিত যার বিশ্বধাম। দয়ার যার নাহি বিরাম, ঝরে অবিরত ধারে। গাও হে তাহার নাম। খুব ভালো লাগলো শোভন আপনার গানটি। Our next guest is Sri Saurabh Neogi. Saurabh Neogi is a management consultant by profession. He has a deep interest in Bengal British heritage. He is a trustee of the Bengal Heritage Foundation. A fifth generation Brahmo, he joins us from London to talk about the time Raja Ram Mohan Roy spent in London. Let us hear from Saurabh. Ram Mohan had long contemplated his visit to England and had been making preparations for its accomplishment. In a letter written to his friend, he wrote, I quote, I felt a strong wish to visit Europe and obtain by personal observation a more thorough insight into its manners, customs, religion, and political institutions.
In November 1830, I embarked for England, as the discussion of the East India Company's charter was expected to come on, by which the treatment of the natives of India and its future government would be determined for many years to come. And an appeal to the King and Council against the abolition of the practice of burning widows was to be heard before the Privy Council. And His Majesty, the Emperor of Delhi, had likewise commissioned me to bring before the authorities in England certain encroachments on his rights by the East India Company. I accordingly arrived in England in April 1831. End of quote. The painting that you see on the screen is an uncommon portrait of Raja Ram Mohan Roy. It is from the archives of the V&A in London. It dates back to circa 1820 from Delhi. On 8th April 1831, Ram Mohan Roy arrived at the port of Liverpool, accompanied by his youngest son, Raja Ram Roy, and two servants, Ram Hori Das and Ram Ratan Mukherjee. The fame of Ram Mohan Roy had preceded him. He was at once invited by William Rathbone, who later became the Lord Mayor of Liverpool, to take up his residence at their hospitable abode of Greenbank House. Ram Mohan, however, preferred to be independent and stayed at the Radley's Hotel, where he was visited by many who desired at once to give him a respectful greeting. Raja Ram Mohan Roy arrived in London in April 1831 and was initially lodged in a hotel. He soon moved to 125 Regent Street. That building doesn't exist anymore, and today it is the site of the fragrance brand Penhaligon's. After a brief spell at 125 Regent Street, Ram Mohan moved to 5 Cumberland Terrace, a luxurious property by the Regent Park. He stayed there for 6 months. While in London, Ram Mohan regularly attended the worship of the Unitarians at their different chapels in and around the metropolis, and he twice attended their anniversary meetings. On 25th of June 1831, Ram Mohan joined the annual meeting of the British and Foreign Unitarian Association at the Finsbury Unitarian Chapel. He was given a rousing welcome and addressed as the Apostle of the East. Whilst in London, Ram Mohan was treated royally. He was a guest of honour in several important events in London. The then King of Delhi, Akbar Shah II, conceiving that they had a claim upon the East India Company to a very considerable amount, commissioned Ram Mohan Roy as their envoy to represent and urge it. And they gave him by Farman the title of Raja. His official relation and title were recognized by the British government. On 1st August 1831, he graced the opening of the new London Bridge, replacing the medieval bridge that stood at the same site. The picture that you see on the screen is a lithograph done by a gentleman called A. Parsay. It shows the approach of the Majesties in the royal pinnace as part of the opening celebrations. The coronation of King William IV and Queen Adelaide took place on Thursday, 8 September 1831, about 14 months after he succeeded to the throne. The ceremony was held in Westminster Abbey after a public procession passed through the streets from St. James's Palace. The King and the Queen travelled in the gold state coach. This was the first public spectacle coronation. Ram Mohan was presented to King William IV and had a place assigned to him at the coronation amongst the ambassadors. After spells in Regent Street and Cumberland Terrace, he moved to 48 Bedford Square in Bloomsbury from January 1832 with Joseph Hare, the brother of Ram Mohan's acquaintance from Calcutta, the watchmaker and philanthropist
David Hare. David had urged his brothers in Bedford Square to do everything in their power for Ram Mohan Roy as one of their own. Ram Mohan was initially reluctant to move to Bedford Square. With great difficulty, Joseph at last prevailed upon him, some months after his arrival, to accept a home in their house. When Ram Mohan went to France for a few weeks, one of the Hare brothers accompanied him to Paris, where he was more than once at the table of King Louis Philippe I. In 1829, Lord William Bentinck declared the abhorrent practice of sati to be illegal and punishable in criminal courts. The ban was challenged by a petition signed by several thousand inhabitants of Bihar, Bengal, and Orissa, and the matter went to Privy Council in London. Ram Mohan Roy presented counter petitions to the Parliament in support of ending sati. The Privy Council rejected the petition in 1832, and the ban on sati was upheld. Ram Mohan also witnessed the passage of the 1832 Reform Act, which introduced major electoral changes in Britain. Ram Mohan considered standing for Parliament himself and enjoyed the company of various political luminaries of UK. As I noted earlier, Ram Mohan repeatedly attended the worship of the Unitarians and at different chapels. He appears to have most frequented the church of Reverend Dr. Kenke at St. Olave's in Southwark, who peculiarly interested him by the Christian spirit and the influence of his discourses. St. Olave's Church doesn't exist anymore, but the site today houses the London Bridge Hospital and has a building called the St. Olave's House. Early in the month of September 1833, Raja Ram Mohan Roy arrived at Stapleton Grove, near Bristol, as guests of Miss Kiddle and Miss Castle. He was accompanied by Miss Hare, the daughter of his esteemed friend, Mr. David Hare of Calcutta, who then resided with her uncles in Bedford Square. Sadly, Raja Ram Mohan Roy died of meningitis on 27 September 1833, shortly after arriving in Bristol. And he was originally buried on 18th October 1833 in the grounds of Stapleton Grove, where he had been staying. 9.5 years later, he was moved to his final resting place on the 29th of May 1843. His body was placed in a wooden and lead coffin in a deep brick-built vault over 7 feet underground. He lies today in a large plot on the ceremonial way of Arnesvale Cemetery. The plot had been bought by William Carr and William Prinsep, as they realized that the original burial place of the Raja was not appropriate. 2 years after this, Prince Dwarkanath Tagore constructed the chhatri that is raised above his vault. The Bengal-style chhatri was designed by William Prinsep. And that brings me to the end of my presentation. Thank you for listening. As I finish, I'd like to acknowledge the wonderful book by Mary Carpenter, The Last Days in England of Raja Ram Mohan Roy, which has been the primary source of my research, along with brilliant inputs from Mr. Prashad Kamal Neogi, my father, and Sri Prashun Ganguly from Kolkata. Thank you so much. That was an amazing presentation, Saurabhda. I hope you all liked it. এই প্রসঙ্গে বলতে চাই, রাজা রামমোহন রায় লন্ডনে থাকাকালীন তার সর্বশেষ ব্রহ্মসঙ্গীতটি রচনা করেছিলেন। ব্রহ্মসঙ্গীতটি হলো কি স্বদেশে কি বিদেশে। এটি তিনি রচনা করেন 1832 সালের 22শে সেপ্টেম্বর। আমরা এই ব্রহ্মসঙ্গীতটি এখন শুনে নেব শ্রীমতী উর্মিমালা ঘোষের কণ্ঠে। উর্মিমালা দক্ষিণী শিক্ষায়তনের একজন শিক্ষার্থী।
যথায় থাকি তোমার রচনা তোমাকে দেখিয়া ডাকি কি স্বদেশে কি বিদেশে দেশভেদে কালভেদে রচনা দেশভেদে কালভেদে রচনা প্রতিক্ষণে সাক্ষ্য দেন তোমার মহিমা তোমার প্রভাব দেখি না থাকি একাকী কি স্বদেশে কি বিদেশে যথায় থাকি। রাজা রামমোহন রায়ের সর্বশেষ ব্রহ্মসঙ্গীত কি স্বদেশে কি বিদেশে গানটি আশা করি উর্মিমালার কণ্ঠে আপনাদের খুব ভাল লেগেছে। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে লন্ডন থেকে যোগ দিয়েছেন শ্রীমতী মানসী বড়ুয়া। তিনি লন্ডন ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে আমাদের কিছু বলবেন। লন্ডন ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে রাজা রামমোহন রায় রিমেম্ব্রেন্স সোসাইটিকে অনেক ধন্যবাদ। ভারতে নবজাগরণ আন্দোলনের পথ দেখানোয় এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের যে অসামান্য অবদান সে কথা তুলে ধরার কাজ ইংল্যান্ডে লন্ডন ব্রাহ্ম সমাজ করছে আজ বহু বছর ধরে। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে ব্রিস্টল শহরে যেখানে রামমোহন রায়ের সমাধি রয়েছে সেখানে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে লন্ডন ব্রাহ্ম সমাজ প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে আসছে। আমার জানা মতে অন্তত 60 বছর কিংবা তারও বেশি সময় ধরে। এই উদ্যোগ কিন্তু শুধু একটা অনুষ্ঠান পালন নয়, এর মাধ্যমে ইংল্যান্ডের বহু মানুষ জেনেছে ভারতের ধর্মীয় ও সামাজিক পুনর্গঠনে কত ব্যাপক ভূমিকা রেখেছিলেন রাজা রামমোহন রায়। রাজনীতি, জনপ্রশাসন, নারী মুক্তি, নারী শিক্ষা এসব তো আছেই, এমনকি ভারতের সংবাদপত্রের প্রতিষ্ঠাতা তিনি। সংবাদপত্রের স্বাধীনতার জন্য ভারতের প্রথম কণ্ঠস্বর। কোন ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল না? ইংল্যান্ডের আজকের মানুষ কিন্তু তার এই যুগান্তকারী অবদানের কথা জানত না। লন্ডন ব্রাহ্ম সমাজের অমিয় দত্ত ব্রিস্টলে প্রতি বছর এই শ্রদ্ধা জ্ঞাপনের যে অনুষ্ঠান শুরু করেছিলেন 60-65 বা তারও বেশি বছর আগে, এর মধ্যে দিয়ে এই যুগ প্রবর্তকের কথা জানার সুযোগ পেয়েছে ব্রিটেনের বহু মানুষ। ব্রিস্টলে রাজা রামমোহন রায় আজ অতি পরিচিত নাম। ব্রিস্টল পৌরসভার অফিসে আর শহর কেন্দ্রে তার বিশাল মূর্তি, শহরের মিউজিয়াম আর আর্ট গ্যালারিতে তার অয়েল পেন্টিং, তার নামে রাস্তা, তিনি যে বাড়িতে মারা যান সেখানে স্মৃতিফলক। আমার মতে এগুলো কখনোই এভাবে আমরা পেতাম না যদি এই দীর্ঘ সময় ধরে বার্ষিক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন বা সূচনা লন্ডন ব্রাহ্ম সমাজ না করত। অবশ্যই লন্ডন ব্রাহ্ম সমাজ পাশে পেয়েছিল কার্লা কন্ট্রাক্টরের মতো রামমোহন অনুরাগী এবং ব্রিস্টলের ভারতীয় কিছু সংগঠনকে, যাদের উদ্যোগে এসব বাস্তবে আলোর মুখ দেখেছে। কিন্তু রামমোহন সম্পর্কে জানার আগ্রহের বীজ বপন করেছিল 60-70 বছর আগে লন্ডন ব্রাহ্ম সমাজ।
রামমোহন রায়ের ১৫০তম মৃত্যুবার্ষিকী খুব বড় করে উদযাপিত হতে আমি দেখেছি লন্ডন এবং ব্রিস্টলে। মূল উদ্যোক্তা ছিল ভারতীয় হাইকমিশন এবং তাদের সাথে লন্ডন ব্রাহ্ম সমাজ। আগামী বছর রামমোহন রায়ের ২৫০তম বছরের জন্মবার্ষিকী উদযাপনে রামমোহন রায় রিমেম্বারেন্স সোসাইটির উদ্যোগের কথা আমরা শুনলাম। লন্ডন ব্রাহ্ম সমাজ তাদের উদ্যোগকে সর্বতোভাবে সমর্থন করছে। ঐতিহাসিকরা রামমোহন রায়কে চিহ্নিত করেছেন প্রথম আধুনিক ভারতীয় হিসাবে। আজকের ভারতে তিনি তো প্রাসঙ্গিক বটেই, সারা বিশ্বে তাঁর যুক্তিবাদী আর সার্বজনীন দৃষ্টিভঙ্গি আজও যে কতটা প্রাসঙ্গিক তা আরও জোরের সাথে তুলে ধরাটাই হোক তাঁর ২৫০তম জন্মজয়ন্তী উদযাপনে আমাদের মূল মন্ত্র। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মানসী বড়ুয়া আপনাকে। আমরা এবার একটি গানে চলে আসি। আমরা এখন যে গানটি শুনব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, কে যায় অমৃত ধাম যাত্রী। রাজা রামমোহন রায়ের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেছিলেন। নীলাঞ্জন দক্ষিণী শিক্ষায়তনের একজন শিক্ষার্থী। আসুন শুনে নিই নীলাঞ্জনের কণ্ঠে গানটি। কে যায় অমৃত ধাম যাত্রী, আজি গহন তিমির রাত্রি, কাপে নভ জয় গানে, কে যায় অমৃত ধাম যাত্রী, আনন্দ রব শ্রবণে লাগে, সুপ্ত হৃদয় চমকি জাগে, আনন্দ রব শ্রবণে লাগে, সুপ্ত হৃদয় চমকি জাগে, চাহি দেখে পথ পানে, কে যায়, কে যায়, কে যায় অমৃত ধাম যাত্রী, অঙ্গ রহ রহ মোরে ডাকিল, কহ আশ্বাস বাণী, যাব অহরহ সাথে সাথে, সুখে দুঃখে শোকে দিবসে রাতে, যাব অহরহ সাথে সাথে, সুখে দুঃখে শোকে দিবসে রাতে,
অনেক ধন্যবাদ নীলাঞ্জন আপনাকে আপনার এই মনোমুগ্ধকর পরিবেশনার জন্য। আমরা কিছুক্ষণ আগে শ্রী প্রসূন গাঙ্গুলির কাছ থেকে শুনলাম রাজা রামমোহন রায়ের আত্মীয় সভার অর্থ ছিল বন্ধু সম্মেলন। সেখানে বিভিন্ন ধর্মের মানুষরা আসতেন আলাপ আলোচনা করতে। সেই রকম আমাদের এই সমগ্র অনুষ্ঠানটিতে আমরা কিছু বক্তাকে এনেছি 4টি ধর্ম থেকে কিছু বলার জন্য। গতকাল আপনারা শুনেছেন ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম থেকে, আজকে আপনারা শুনবেন বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম থেকে কিছু কথা। প্রথমেই আজ আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর সবুজকলি সেনকে। প্রফেসর সবুজকলি সেন প্রাক্তন ভারপ্রাপ্তা ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী ইউনিভার্সিটি, প্রাক্তন শিক্ষা অধিকর্তা এবং দর্শন শাস্ত্রের বিভাগীয় প্রধান বিশ্বভারতী ইউনিভার্সিটি। বর্তমানে তার প্রকাশিত বইগুলি হল টেগোস এডুকেশনাল ফিলোসফি, জ্ঞানদানন্দিনী দেবী এবং মর্মের গৃহিণী মৃণালিনী। আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর সবুজকলি সেনকে বৌদ্ধ ধর্ম থেকে কিছু বলার জন্য। নমস্কার। ভারতের নবজাগরণের পুরোধা পুরুষ রাজা রামমোহন রায়ের দ্বি-সার্ধশততম জন্মজয়ন্তীর দ্বার প্রান্তে উপনীত হয়েছি আমরা। একথা সবার জানা যে রামমোহন অচল স্থবির আচারের জারে জড়িত দেশকে দিয়েছিলেন গতি, এনেছিলেন প্রাণের চলৎ প্রবাহ, করেছিলেন ভারতাত্মার পুনরুদ্ধার। সেই অচলায়তনের দিনে রামমোহন জন্মেছিলেন সত্যের ক্ষুধা নিয়ে। আমাদের জানতে ইচ্ছা হয় কোথায় পেলেন তিনি সেই জ্ঞানের আগ্রহে উৎসুক মন, কোথায় পেলেন সম্প্রদায়ের বেড়া ভেঙে মোহমুক্তির অবারিত আশ্রয়ের স্থান, যা হবে সকল মানুষের মিলন তীর্থ। ভারতবর্ষ নানা জাতি, নানা বর্ণের, নানা ধর্মের সমাহার। ভারতের শাশ্বত বাণীকে, একতার বাণীকে মূর্ত করার জন্য যুগে যুগে মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। লিখিত ইতিহাসে তাদের মধ্যে প্রথম বুদ্ধদেব, যিনি বিদ্রোহ করেছিলেন ধর্মের নামে অন্ধ আচারের, অস্পৃশ্যতার, নীতিহীন মন্ত্র সর্বস্বতার। স্থাপিত হয়েছিল ভারতবর্ষের সবচেয়ে উজ্জ্বল যুগ, বৌদ্ধ যুগ। রাজা রামমোহন বুদ্ধদেবের যোগ্য উত্তরসূরি, যিনি আর এক যুগের প্রবর্তন করলেন, মনুষ্যত্বের সাধনায় মগ্ন হলেন। বুদ্ধদেব তার ভক্ত শিষ্যদের পথ সম্বন্ধে বলেছিলেন আত্মদীপ ভব। রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন, আপনারে আত্মদীপ করে জালো, আপনার যাত্রাপথে আপনি দিতে হবে আলো। আত্মদীপ রামমোহন 19 শতকে একা ভারতের আলোটি বহন করেছেন। রামমোহনের ধর্মজীবনের আলোচনায় সনাতন ধর্মের, বেদান্তের, ইসলাম এবং খ্রিস্ট ধর্মের আলোচনা করা হয়, কিন্তু বুদ্ধদেব বা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আলোচনা হয় না। তার তরুণ বয়সে রচিত গৃহপাতের আগে তিনি আরেকটি গ্রন্থ রচনা করেছিলেন, যেখানে বিভিন্ন ধর্মের আলোচনা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গ্রন্থটি না পাওয়া যাওয়ায় বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তিনি কিছু লিখেছিলেন কিনা আমাদের অজানা থেকে যায়। রামমোহনের জীবনীকার মেরি কার্পেন্টার জানিয়েছেন যে তিনি একবার লন্ডনে আরেকবার স্টেপলটন গ্রোভে রামমোহনের নিজ মুখে তার তিব্বত ভ্রমণের খুঁটিনাটি শুনেছেন। 1790 থেকে 92 এই 2 বছর তিনি তিব্বতে কাটিয়েছেন। সেখানে তিনি যেমন বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বিশদভাবে পরিচিত হলেন, তেমনি লামা সম্বন্ধে তিব্বতীদের কুসংস্কারের দিকগুলিও তার বুদ্ধিদীপ্ত চোখে ধরা পড়ল। এইভাবে লামাদের কাজ আর লামাদের অবতার হিসেবে পুজো করার বিরুদ্ধে প্রতিবাদ করায় সেখানে তাকে হত্যা করার চক্রান্ত হলো। এই বিপদের সময় কয়েকজন করুণ হৃদয়া, কোমল হৃদয়া তিব্বতী রমণী তাকে ভয়ঙ্কর পথে
পার্বত্য পথে তিব্বত থেকে ভারতে চলে আসার সাহায্য করেন। পরবর্তীকালে রামমোহন নারী জাতির প্রতি যে সুগভীর শ্রদ্ধা পোষণ করতেন এবং সেই শ্রদ্ধাবোধ থেকে নারী মুক্তি আন্দোলনে যে নিজেকে নিয়োজিত করেন, তার প্রেরণা ও বীজটি অঙ্কুরিত হয়েছিল এই তিব্বতে। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। সেই কিশোর রামমোহনের জীবনে তিব্বতের শিলাস্তরে এই দৃঢ় প্রতিজ্ঞার বীজ উক্ত হলো। মেরুদণ্ডহীন ভীরুদের জাগিয়ে তুলতে হবে কঠিন আত্মশক্তিতে, আর মোছাতে হবে দুর্ভাগা বাংলাদেশের অসহায় মেয়েদের চোখের জল। বুদ্ধদেব অলক্ষ্যে তার জীবনে প্রভাব বিস্তার করলেন। বুদ্ধদেবের অনুসরণে তারও ধর্মের ভিত্তি ছিল জ্ঞান এবং মন্দিরটি ছিল কর্মে গড়া। ভারতবর্ষে বুদ্ধদেব মানুষকে বড় করেছিলেন। তিনি জাতি মানেননি, যাগযজ্ঞের অবলম্বন থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন, মানুষের আত্মশক্তি প্রচার করেছিলেন। বর্ণের বেড়া ভাসিয়ে দিয়েছিলেন সত্যের বন্যায়, প্রেমের বন্যায়। সেই সত্যের সন্ধানী ছিলেন আপোষহীন রামমোহন। তিনি ছিলেন জিনিয়াস। বিভিন্ন স্থান থেকে তিনি আহরণ করেছিলেন সার তত্ত্বকে, আর সেই সার তত্ত্বকে নিজে আত্মীকরণ করেছিলেন। তাই তার ধর্ম হিন্দু, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান ধর্মের সমাহার, সর্বমানবের মিলনস্থল। অসংখ্য ধন্যবাদ প্রফেসর সবুজকলি সেন আপনাকে। আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ বক্তা হলেন স্বামী শাস্ত্র জ্ঞানানন্দ। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রিন্সিপাল। আমি এবার আহ্বান জানাই স্বামী শাস্ত্র জ্ঞানানন্দকে হিন্দু ধর্ম থেকে আমাদের কিছু বলার জন্য। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। রাজা রামমোহন রায়ের আবির্ভাবের 250 বছর পূর্তি উপলক্ষে এই যে স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে, তা নিঃসন্দেহে বাংলা তথা ভারতের ইতিহাসের এক মহাপ্রাণ ব্যক্তিত্বের জন্যে প্রদত্ত প্রয়োজনীয় এবং মূল্যবান অর্ঘ্য। বাংলা তথা ভারতবর্ষের পরিবর্তনশীল ইতিহাসের যে মাহেন্দ্র লগ্নে, যে যুগসন্ধির উত্তাল আবর্তময় সময়ে রামমোহন এসে আবির্ভূত হয়েছিলেন, সেই সময় স্বাভাবিকভাবেই তার কাছ থেকে প্রত্যাশা করেছিল নতুন কালের জন্য, পরবর্তী সময়ের জন্য একটি নতুনতর পন্থা। সে যুগ বড় সহজ সময় ছিল না, সে কাল বড় সুখের সময় ছিল না। রামমোহনের মধ্যেও ছিল নানান দান্দিক আত্মিক সংকট। যে ইতিহাসের তিনি জাতক, সেই ইতিহাসই তার মধ্যে তৈরি করেছিল, তার ভাবনার মধ্যে, তার কার্যাবলীর মধ্যে তৈরি করে দিয়েছিল একদিকে অসামান্য যুগাতিক্রান্তি চিন্তা স্রোত কার্যধারা, আরেকদিকে নিজের কাছেই প্রশ্ন তৈরি করা, নতুন আশা ইস্ট ইন্ডিয়া কোম্পানির
নতুন আশা ইংরেজ খ্রিস্টান মিশনারিদের আবহের মধ্যে তৈরি হওয়া কিছু প্রশ্ন, কিছু তর্ক। আজ যখন 250 বছর পরে আমরা রাজা রামমোহন রায়কে স্মরণ করি, আজকের নতুন কালের ধারকরা যখন তার কথা মনে করবার চেষ্টা করেন, তখন তাদের কাছে রামমোহনের জীবনের এই উদারতান্ত্রিকতা, এই নতুন যুগের চলার জন্য পথ ভাঙার প্রয়াস এক প্রেরণা হিসেবে কাজ করতে পারে। সেদিনের বাংলা তথা ভারতবর্ষের যে আয়তনের মধ্যে তার জন্ম হয়েছিল, তাকে সচলায়তন বলে তার সবসময় মনে হয়নি, পরন্তু অচলায়তন ভেবে কঠিন লোহার কঠিন ঘুমকে ভাঙার চেষ্টা করেছিলেন তিনি। আজকের মানুষ, আজকের যুব সমাজ তার উত্তর সাধক রূপে এই দ্বিশতাব্দী অতিক্রম করে যাওয়ার পরেও নতুন কালের সামনে দাঁড়িয়েও সেই ভাবনার আলোকটিকে ভুলতে পারে না, যে আলোক ক্ষণে ক্ষণে চমকে উঠেছে, ক্ষণে ক্ষণে নিজেকে প্রকাশিত করেছে, কখনো বা নিজেই থমকে দাঁড়িয়েছে। মানুষের জীবন এই বহুধা বিস্তৃত, এই বহুস্বর উচ্চকিত সমাজ ও দেশের চলমানতার মধ্য দিয়ে যখনই এগোয়, তখনই কোনো তর্কাতীত পথে পৌঁছতে পারে না, বরং এক তর্কপ্রিয় পথেই সে চেষ্টা করে নিজের অতীতকে জানতে বুঝতে। তাতেই সে খুঁজে পায় নতুন পথে চলার দিশা, নতুন জীবনকে জানার যাবতীয় প্রেরণা। আজকের যুগে এই বিজ্ঞান প্রযুক্তির অনন্য উন্নতির যুগে, সমাজবিদ্যা, মনোবিদ্যা, ইতিহাস চর্চার নিয়ত পরিবর্তনশীল সময়ে 250 বছর আগে জন্ম নেয়া মানুষটি সেদিনের নবজাগরণের প্রত্যুষ কালের দেশে দাঁড়িয়ে কোন সংকটে পড়েছিলেন, সে সংকটের জন্য তার সংগ্রাম কি ছিল, সে সংগ্রামের শেষে এই দেশের ইতিহাস ভাগ্য বিধাতা তার ললাটে জয়শ্রী একে দিয়েছিলেন কিনা, তার অনুসন্ধান অবশ্যই প্রয়োজন। তার কারণ সে অন্বেষায় আমাদের জাতীয় জীবনের নতুন ঋদ্ধির পথ খুলতে পারে, নতুন সিদ্ধি অনর্গল হতে পারে। সেদিনের রাজা আজও আমাদের জগতে সেই রঞ্জনের কাজই করতে পারেন, এ আমাদের বিশ্বাস, এ আমাদের প্রত্যাশা। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই সমস্ত বক্তাদের। আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম যে বর্তমান যুব সমাজে রাজা রামমোহন রায় কতখানি প্রাসঙ্গিক। এবার আমরা চলে আসি আরেকটি গানে। গানটি শুনে নেব শ্রী রাজনাথ দাসের কণ্ঠে। রাজনাথ দক্ষিণী শিক্ষায়তনের একজন শিক্ষার্থী।
अङ्गविहीनं स्मर जगनिधा श्रोत्रस्य श्रोत्रम् मनसो मनो यद् वाचो वाचम् वागतीतम् प्राणस्य प्राणम् परं वरे एणम् परिपूर्णम् आनन्दम् খুব ভালো লাগলো রাজনাথ আপনার গান। আমরা চলে যাব এখন আরেকটি গানে, শুনে নেব শ্রীমতী মৃণালিনী গুহ ঠাকুরতার কণ্ঠে। মৃণালিনী আমাদের খুব পরিচিত একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী রণ গুহ ঠাকুরতার একমাত্র কন্যা। তোমার লাগে নাথ জাগে জাগে হে সুখ নাহি জীবনে তোমা বিনা তোমা লাগে সকলে চলে যায় ফেলে চির শরণ হে সকলে চলে যায় ফেলে চির শরণ হে তুমি কাছে থাকো সুখে দুঃখে নাথ পাপে তাপে আরো কেহ নাহি তোমার লাগে নাথ জাগে জাগে হে সুখ নাহি জীবনে তোমা বিনা তোমা লাগে নাথ। খুব
ভালো লাগলো মৃণালিনী আপনার গান। আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। আশা করি আমাদের এই দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আগামী বছর রাজা রামমোহন রায়ের 250তম জন্মদিন উপলক্ষে আমাদের অনেক কিছু করার প্ল্যান আছে। আজকের এই অনুষ্ঠানটি তারই একটি সূচনা। আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করবেন। সেখানে আমাদের কাজের আপডেট আপনারা পেয়ে যাবেন। আমাদের এই সমগ্র অনুষ্ঠানটিতে যারা সঙ্গীত পরিবেশন করেছেন তারা সকলে মিলে একটি গান আমাদের শোনাবেন। আপনারা যারা আছেন শুনছেন তারা আমাদের সঙ্গে যোগ দিলে আমাদের ভালো লাগবে। এটি আমাদের অনুষ্ঠানের সর্বশেষ গান এবং আমরা এই গানটির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো লগন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আঁধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, আঁধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন
পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, গ্রহণ না